নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারে সর্বসুখ আমার বিশ্বাস। তবে দুই পারের দুই বাংলার কোনো মানুষের কাছেই সর্বসুখটা বোধহয় নেই, কারণ প্রত্যেকেই আজ স্বজনহারা, নিজেদের কাছের মানুষদের ভালোবাসা থেকে বঞ্চিত। তবে এর মধ্যেও এই সময় দাঁড়িয়ে যে মানুষগুলো নিজেদের কাজের মাধ্যমে দুই বাংলার মানুষকে বারবার এক করছেন, তাদের মধ্যে অন্যতম একজন রয়েছেন আমাদের সাথে, রয়েছেন জয়া এহসান। জয়াদি, ওয়েলকাম। তোমাকে কতবার আর ওয়েলকাম জানাবো, মানে এবার তো তুমি আমাদের এখানকারই মানুষ হয়ে গেছো। তো আজকে আমরা যেটা কথা বলবো যে অভিনেত্রী জয়া এহসানের কাজ, তার ছবি নিয়ে হয়তো অনেকেই জানেন, কিন্তু মানুষ জয়া এহসান সেটা তো অনেকের কাছে অচেনা। তো সেই মানুষটাকে আজকে আমরা একটু চিনবো, ঠিক আছে? ঠিক আছে, দেখি কতটুকু বার করতে পারো তুমি। একদম একদম। তো অভিনেত্রী জয়া এহসান এটা সবাই জানেন, কিন্তু তার বাইরেও তো অনেকগুলো দিক আছে। দারুণ গান, ছবি আঁকেন, অনেক সোশ্যাল ওয়ার্ক করেন। তো এই যে আমি যেটা জেনেছি যে ধরো মডেলিং, তারপরে তুমি একটা নিউজ পেপারের সাথেও যুক্ত ছিলে, সেখান থেকে অভিনয়। তো সেখান থেকে অভিনয় কি করে? মডেলিং দিয়ে শুরু আসলে। মানে আমি একেবারে গাইতে গাইতে গায়ন বাইতে বাইতে বায়ন বলে না সেটা। আমার কিন্তু পারিবারিক কোনো ব্যাকগ্রাউন্ড নেই, কখনোই অভিনয় করবো আর মডেলিং করার এগুলো কিছু। মা স্বাধীন বাংলা বেতারের গান করতেন, মার ছিলেন কিছুটা কালচারাল অ্যাটাচমেন্ট, কিন্তু সেটা খুব এমন কিছু নয় যে আমি একজন অভিনেতা বা ফিল্মে কাজ করবার মতন একটা জায়গা তৈরি হওয়া। আমার আসলে সবসময় দেখছি, মানে আমি শুরু করেছিলাম তো মডেলিং দিয়ে, কিন্তু আমি কখনো খুব ডেসপারেট ছিলাম না আমার এটাই হতে হবে, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড হয়তো কিছু ছিল আমার, যে যেটাই করি ভালো কিছু করতে হবে, অনেস্টি, মানে ওই জিনিসটা ছিল আমার। মানে আমি যে খুব ফোকাস ছিলাম যে আমার এত বছর পরে গিয়ে এটা করতে হবে, ওই সময় গিয়ে এরম করতে হবে, এগুলো কিন্তু আমার ভেতরে নেই। আমি খুবই স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস, এবং আমি খুব পিউরিটিতে বিশ্বাস করি, মনের কথা শুনি, আর হলো যে ধীরে ধীরে আগাই। আমার খুব তাড়াহুড়ো কিছু নেই, আমার দৌড়াতে চাই না আমি কখনো। সেই জায়গা থেকে মডেলিং দিয়ে হয়তো শুরু। আসলে যখন করলাম, দু একটি নাটক করলাম, হঠাৎ করে মনে হলো যে আচ্ছা ভালোই তো কাজের আনন্দ পাচ্ছি, একটা অন্যরকম 10টা 5টা চাকরির চেয়ে এটা অনেক আরামের। আমি তো একটা স্কুলেও চাকরি করতাম, কাজ করতাম, কিন্তু আমার না হতো না, আমাকে কেউ মানতো না। আমাকে সব পিচ্ছি মিস বলতো। ক্লাস 9-এর ছেলেদেরকে পড়াতাম, ওরা তো আমাকে, মানে আমি তখন আরও ছোট, মানে ভাবতে পারবে না। আমি তখন বললাম, না বাবা, পড়াশোনার পিচ্ছি মিস শোনাটা আমার পক্ষে সম্ভব না। খুব ভালো ভালো প্রেমপত্র পেতাম, বুঝে না, কিন্তু সেটা আমি পেয়েছি ক্লাস 2-এর একটা বাচ্চা থেকে, জানো, মানে কি বলবো, সে একটা অন্য এক্সপেরিয়েন্স। সে লিখেছিল, সে খুবই দুষ্টু ছিল, মানে ভীষণ দুষ্টু ছিল সে, ক্লাসে সবচেয়ে নটি বয় ইনফ্যাক্ট। একদিন আমাকে এরকম আমার ওই ক্লাসেরই আরেকটা মেয়ে বললো যে ম্যাডাম দেখুন, ও এটা লিখেছে। দেখি যে একটা এরকম করে ছবি, এরকম একটা ছবি, এরকম মনে হলো ওটা আমার ছবি। নিচে লেখা আছে জয়া মিস, আর লেখা কি, ওই ছেলেটির নাম ছিল কি যেন ঠিক মনে নেই, ফয়সাল আর সামথিং, ফয়সাল লাভ জয়া, হ্যাঁ জয়া মিস। তারপর একটা হার্ট, তার ভিতরে একটা তীর যাচ্ছে, আর ফয়সালের চোখ দিয়ে জল, আর জয়া মিসের হাতে একটা গোলাপ না কি যেন। আমি বলি বাপরে, এটা পড়াশোনা করে মাথা নেই ওইরকম, মানে সে নিশ্চিত ছিল থেকে প্রেমপত্র বলো, আর তার উপর সে নিশ্চিত ছিল জয়া মিস তার ভালোবাসা গ্রহণ করবে না। সেটাও ছিল, ওই বয়সে সে কাঁদছে। তো যাই হোক, আমার স্কুলের এই এক্সপেরিয়েন্স গুলো খুব মজার। এছাড়া আসলে আমার কথা খুব বেশি মানতো না আর কি। আমি খুব ছোটোখাটো ছিলাম, আরও ছোট ছিলাম তখন একেবারে। এরকম নানান কিছু এক্সপেরিমেন্টাল আমি করেছি, কিন্তু পরে গিয়ে আমার মনে হয় কাজের আনন্দ আসলে অভিনয়তেই পাচ্ছি। মানে মডেলিং ফডলিং করে খুব একটা পোষাচ্ছিল না, ওগুলোতে কোনো ক্রিয়েটিভ জায়গা পাচ্ছিলাম না আমি। তারপরে একটা সময় গিয়ে আমি এখানে স্টিক হয়ে গেলাম যে ঠিক আছে, আমি এটাই করি, দেখি এটা আনন্দ পাচ্ছি, এই আর কি। তবে খুবই, মানে প্ল্যানিং করে আমার জীবনে কখনো কিছু হয়নি যে আমি এত বছর পর নিজেকে এই জায়গায় দেখতে চাই, বা আমি এখনো কিন্তু না, আমি সেটা ভাবি না। তবে আমি এটা বুঝি কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা আমার জন্য করা উচিত, কোনটা করা উচিত না, কোনটা আমি করবো আর কোনটা করবো না, এটা আমি খুব স্পষ্ট বুঝতে পারি। ওইটুকুই আমি আসলে আগাই। এই যে বোঝার জায়গা, সেটা তোমার ছবি সিলেকশন দেখলেই বোঝা যায় যে তুমি খুব চুজি, মানে খুব ভেবে ছবি সিলেক্ট করো তোমার ক্যারেক্টারগুলো। তো সেক্ষেত্রে এই বোঝা বা ভাবার জায়গা কি তুমি নিজেই একা ভাবো, না সেখানে কোনো একজন মানুষ আছেন যে তোমাকে বুঝতে সাহায্য করেন যে এই দিকে এগোনো উচিত বা এইভাবে এগোনো যায়? না, একেবারেই আমি নিজে। তুমি নিজেই? মানে আমি নতুনদের সাথে কাজ করতে আমার কোনো অসুবিধা নেই। প্রচুর বাংলাদেশে যখন আমি
নাগারে কাজ করতাম টেলিভিশনে অথবা ফিল্মেও, আমার কাছে আসলে নতুনরা খুব বেশি কোল পায়, কারণ নতুনরা অনেক, তারা ফিয়ারলেস থাকে, তাদের এনথুটা অনেক বেশি থাকে। সেই জায়গার থেকে আসলে খুব ভালো লাগে যে নতুনরা অনেক সাহসী হয়, তো ওরা অনেক ডাইনামিক কাজ করতে চায়, যেটা আসলে আমি নিজেও চাই। আচ্ছা, এই যে 10টা 5টা চাকরির কথাটা বললে, তার মানে সেটা তো একটা বাধা জীবন। তার মানে জয়া হোসেন একদমই বাধা জীবনটা পছন্দ করে না, তাই তো? মানে উড়ে যেতে পছন্দ করে, সবসময় খোলামেলা, সবসময় নিজের মতো করে থাকা, বাঁচা। না, আমি মানে আমার কাছে, মানে তুমি বলো চেনে বাঁধা কুকুরের জীবন কি ভালো? না, তা তো নয়, কিন্তু তাই বলে স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়। না, মানে এটা আমার নিজের ভেতরেও নেই আর কি, আমি যা ইচ্ছা তাই করবো না। মানে আমার না পাশের, আমি নিজে অবশ্যই নিজের মনের কথা শুনি, আমি অবশ্যই স্বাধীন থাকতে চাই, কিন্তু আমি খুব বেশি নিজের পাশের মানুষটার কথা ভাবি। আমি যখন সাঁতার কাটবো তখন যাতে জল ছলকে অন্যের গায়ে না পড়ে, সেটা আমি সবসময় ভাবি, সেটা বোধহয় আমার ক্যারেক্টারিস্টিকই রয়েছে। আচ্ছা, তো তোমার জীবনের প্রথম দিকেই ন্যাশনাল অ্যাওয়ার্ড, মানে ছবির ক্ষেত্রে আমি বলছি, তো সেই জায়গাটায় যখন পেলে পরপর দুটো ছবিতে ন্যাশনাল অ্যাওয়ার্ড, আমি তিনটেতে পেয়েছি বাই দ্য ওয়ে। আমি হ্যাঁ রিসেন্টলি, হ্যাঁ মানে প্রথম দিকের আমি কথা বলছি, প্রথমে দুটো পরপর। তো সেক্ষেত্রে সেই তখন সেই সময়টা জয়া হোসেনকে কিছুটা বদলে গেছিল, মানে কিছুটা বদলেছিল যে আমি এখন সাধারণ মানুষের থেকে অনেকটাই আলাদা? কোনো দিনও না, মানে আমি জানি না, সেটা লোকে বলতে পারবে, আর আমি আসলে সাধারণ মানুষ থেকে আলাদা নই, ওটা আমার কাজের অংশ, ওটা জয়া আহসানের ইমেজ। কিন্তু মানুষ, জয়া আহসান তো একেবারে তোমার মতো, মানে ভিড়ে হারিয়ে যাওয়া মানুষের মতো। সেটা আমরা সবসময় কিন্তু জানতে পারি যারা তোমার কাছে থাকে, কিন্তু দর্শকেরা সবসময় অভিনেতা অভিনেত্রীদের নিয়ে একটা আসলে ছবি এঁকে রাখেন যে তারা হয়তো এরকম, তারা হতে পারে, সেটা কিন্তু আমি দর্শকদের বলি সেটা জয়া আহসানের ইমেজ, সেটা আমার কাজ। আপনারা যেমন কেউ হয়তো চাকরি করেন, কেউ হয়তো কোনো অন্য কোনো কাজ করেন, আমার কাজ হচ্ছে এটা, আমি এই জন্য অভিনয় করি। আমি আসলে আর কিছু এটা কিছু করতে পারি না বলে এই কাজটি করি। তো জয়াদি আবর্ত দিয়ে তোমার এখানে প্রবেশ, মানে আমাদের দেশে, তো সেক্ষেত্রে প্রথম ছবিতেই কিন্তু তুমি সকলের নজর কেড়েছিলে। কিভাবে এখানে এলে, মানে আর কেনই বা আবর্ত করতে রাজি হলে হঠাৎ করে, কি ভেবে? আমি অরিন্দম দার কাছে আমি সবসময় কৃতজ্ঞ এই কারণে যে উনি একজন অভিনেতার নতুন একটা জায়গা এক্সপ্লোর করবার জায়গাটা খুলে দিয়েছেন। এটা একটা পরম পাওয়া, এটা একজন অভিনেতাই বলতে পারবে, বুঝতে পারবে। নিজের দেশের গণ্ডির বাইরে গিয়ে, তারপরে শুরুটা যেহেতু আমার অরিন্দম শীলের মতন একজন পরিচালকের, সেই জায়গার থেকে আমি হয়তো মানুষের ভালোবাসাটা পেতে আমার সহজ হয়েছে, বা আমার স্ট্রাগলটা সেই পরিমাণ করতে হয়নি। হ্যাঁ, অবশ্য অরিন্দম দা আমায় অনেক বেছে খুঁজে তারপরেই আমায় উনি বার করেছেন। উনি বিশ্বাস রেখেছেন আমার উপরে যে আমি চরিত্রটার প্রতি একটি জাস্টিস করতে পারবো। আর সেটাই আর কি, এটাই বলবার যে আসলে অরিন্দমদার কাছে আমি অনেকখানি কৃতজ্ঞতা প্রকাশ করি সবসময়, এখনও। উনি আমায় নতুন একটা জায়গা বার করে দিয়েছেন আসলে। তো তখন কি ভেবেছিলে যে পরপর এইভাবে তুমি কাজ করবে এবং প্রত্যেকটাই এতটা প্রশংসিত হবে দেশের মানুষের কাছে? এটা আমার না স্বভাবেই আছে বোধহয়, যে আবর্তের পরে যে এখান থেকে টাইপ কাস্ট হয়, মানে ওরকম চরিত্রেই সবাই বলছিল বলে আমি এটা বড় গ্যাপ দিয়েছি, করিনি কাজগুলো। কিন্তু তারপরে যখন আমি আবার অন্য টাইপের কাজের, যেমন আমি বাঙালি ভূতের গপ্প যখন আমি অফার করলাম, আমার মনে হয়েছে যে হ্যাঁ, ওনার মতন ডিরেক্টরের সাথে আমি কাজ করতে চাই, এবং আমার কাছে খুবই থ্রিলিং লাগছিল কাজটি করতে, আমি তখন সেটা করেছি। তো আমি আসলে প্রতিটি কাজ যে খুব দর্শক নিয়েছে সেটা আমার ভাগ্যের বিষয়, কিন্তু সাথে সাথে আসলে আমি বেছেছিও, আমি বোধহয় যেখানে আমার কাজ করবার সুযোগ আছে এরকম কিছু কাজে, মানে আমি সবসময় মানে খুব একটা কোয়ালিটির, মানে কোয়ান্টিটির দিকে এগোতে চাইনি। হ্যাঁ, তো টাইপকাস্ট এই বিষয়টাকে ভাঙার জন্যই তাহলে রাজকাহিনী? না না, টাইপকাস্ট ভাঙবার জন্য রাজকাহিনী তা নয়। রাজকাহিনী নিয়ে প্রথমে একটু আমি ভাবছিলাম যে আমি করব কি করব না। সৃজিত মুখার্জি বললেন যে তুমি করো, এটা আমার কাছে মনে হলো যে হ্যাঁ, অবশ্যই এখানকার এত বড় বড় শিল্পীর অভিনয় করছেন, তারাও তো আসলে ছোট ছোট চরিত্রে অভিনয় করছেন,
আমার করতে কোনো অসুবিধা নেই, ছোট জায়গায় নিজের চ্যালেঞ্জটা নেওয়াটা আরো টাফ মনে হয়। অথরব্যাক ক্যারেক্টার তো সকলেই পায়, কিন্তু অথরব্যাক চরিত্র না হয়েও একটি চরিত্র যেখানে কাজ করবার সুযোগ রয়েছে এবং চরিত্রটির ডেপথ রয়েছে, গভীরতা রয়েছে, প্রেজেন্স অল্প হলেও সেটার ডেপথ রয়েছে, সেটা কিন্তু আমার মনে হয় যে কোনো মানে অভিনেতারই সেটা নেওয়া উচিত। আমি সেটাই নিয়েছি শুধু। আমার ভালো লাগেনি কি ওই রোজ রাত থেকে তোর ঘরে লোক আসে তোর সাথে সারা আমার ভালো লাগেনি। তাকে তো তুই নিয়ে আসি। হ্যাঁ জানি তো, কি করবো। আচ্ছা, তো এই যে অভিনয় নিয়ে আমরা অনেকগুলো কথা বললাম, তো তোমার অভিনয়ের বাইরে যদি বলা হয় যে ধরো অভিনেত্রী না হতে বা যে জায়গাটা আজকে আছো সেখানটা না পৌঁছতে, তাহলে কোন জিনিসটা করতে ফার্স্ট অপশন কোনটা থাকতো? আমি জানি না, তবে শিল্পের কোনো একটা মাধ্যমেই হয়তো থাকতাম। তো শিল্পীদের তো স্বাধীনতা সেভাবে নেই, মানে এখনো দাঁড়িয়ে ঠিক মতো কথা বললে বা নিজেদের কাজটা দেখলে আজও তাদের বাধা দিয়ে আটকে দেওয়া হয়। শিল্পী হওয়ার জন্য কি কোনোভাবে আক্ষেপ আছে যে কেন এদেশ বা ওদেশ দুদেশে এই শিল্পী হলাম? না না, আমার কাছে মনে হয় আমরা প্রিভিলেজ। বরং দেখো, একজন রাজনীতিবিদ দাঁড়িয়ে 10টা কথা বললে বা কাউকে কিছু শোনাতে চাইলে সেটা কিন্তু দর্শক শুনবে না, মানে লোকে শুনবে না। কিন্তু একজন আর্টিস্ট যখন দাঁড়িয়ে কিছু বলে বা কিছু আহ্বান করে, কোনো কিছুর জন্য অ্যাওয়ারনেস তৈরি করতে চায়, সেটা কিন্তু অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে। আমি কিন্তু মনে করি যে আমি প্রিভিলেজ, যে আমি শিল্পী হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করেছি বা ট্রাই করে যাচ্ছি। তো ট্রাই করে যাচ্ছ, কিন্তু আমি বলছি কি তুমি যতটা চাইছো ততটা হ্যাঁ, সেটা তো আমরা সোশ্যালি সমস্ত জায়গা থেকে আমরা আসলে আটকে আছি, সমস্ত জায়গা থেকে আমরা আসলে একটু একটা গণ্ডির ভেতরে আছি। সেটা আসলে আমাদের সেই যে উন্নয়নশীল দেশ অথবা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মানুষ বলে হয়তো আমরা এখনো যারা স্ট্রাগল করছি সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রির লোক হবার জন্য, মানুষগুলো হবার জন্য, সেটাও একটা কারণ আছে। আর আক্ষেপ আসলে আছে, নেই তা নয়, অবশ্যই আছে। আমি আমার মতন করে কাজ করতে পারি না, বলতে পারি না, কিন্তু আমাদের সমাজে থেকে আমাদের সমাজটা মাথায় রেখে আসলে আমাদেরকে কাজটা করতে হচ্ছে। তো এই ক্ষেত্রে রাজকাহিনীর কথা বলি, যে বিতর্কটা উঠেছিল ওটা নিয়ে আর কথা বলবো না, কিন্তু ধরো রাজকাহিনীর মতো ছবি তুমি কি বাংলাদেশে করতে পারতে? কি মনে হয় সেখানে কতটা অ্যাকসেপ্টেড হতো বা সেখানে কি করার জায়গা আছে? রাজকাহিনীর মতো ছবি, রাজকাহিনী তো ছবি, সেটা ছবির প্রেক্ষিতে তৈরি করা হয়েছে বড়। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু এই মানে বারোবরিতার অনেক চরিত্র আগে বাংলাদেশেও করেছি, সেগুলো ভীষণ অ্যাক্লেমড হয়েছে, কিন্তু সেগুলো টেলিভিশনের জন্য করেছি আমি। কিন্তু সেগুলো এক একটা মানে ইটস লাইক আ ফিল্ম আসলে একেবারে। ওটার নাম ছিল তারপর আঙুলতা নন্দকে ভালোবাসে, বিমল করের একটি গল্প, অসাধারণ কাজ। আমি বলবো যে আমার অভিনয় জীবনের একটি মাইলস্টোন হচ্ছিল সেই কাজটা। হ্যাঁ, সেটা ঠিক, অবশ্যই আমাদের আমি রাজকাহিনীর মতো যে অ্যাপ্রোচটা করা হয়েছে এরকম ভাবে হয়তো করা হতো না, সেটা একটু অন্যভাবে হয়তো দেখানো হতো। কিন্তু সেটা এক্ষুনি দর্শক বড় পর্দায় দেখবার জন্য হয়তো দর্শকরা এক্ষুনি তৈরি নন, কিন্তু সেটা ভবিষ্যতে এটা তৈরি হয়ে যাবে খুব তাড়াতাড়ি, আমার ধারণা। তো এই সময় দাঁড়িয়ে তোমায় যদি বলা হয় যে তোমার বাংলাদেশে যেই জিনিসটা তুমি চাও, মানে এই জিনিসটা চেঞ্জ হলে হয়তো ভালো হতো, কোনটা চাও? ছবির ক্ষেত্রে, কাজের ক্ষেত্রেই, আর কিছু নয়। এখানেও এরকম অনেক জায়গা আছে, কিন্তু কোন জায়গাটায় এখনো এত বছর পরেও রয়ে গেছে মনে সেই জায়গাটা, সেটা কোনটা? সেটা বাংলাদেশে বলে নয়, সেটা আমি ভারতবর্ষও বলবো, সেটা আমি মুম্বাইতেও বলবো, সব জায়গায় বলবো। এই যে সেই একই রকমের ছবি, মানে দেখো, আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে ভারতে এত স্ট্রং একটা জায়গা, মানে ছবির ক্ষেত্রে, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, কিন্তু সেই যে পিছনে দাঁড়িয়ে সারি সারি লোক নাচ করছে, সেই স্ট্রাকচারাল জায়গা, সেইটা কেন এখনো চলবে? সেইটা মানে কমার্শিয়াল ছবি হোক, কিন্তু কেন অন্য ফর্মুলা, কেন একটা অন্য স্ট্রাকচারে আমরা দেখছি না? এটা কেন দেখছি না? এটা হওয়া প্রয়োজন, সেটা প্রয়োজন। আর সেটা পরিচালকদের ভাবা উচিত এবং অভিনেতা অভিনেত্রী সকলকেই মানে রাজি হওয়া উচিত যে আমি এই ধরনের ছবিতে কাজ করব, রিস্কটা নিয়ে। আচ্ছা, এবার যেটা জিজ্ঞেস করবো, প্রথমে তুমি বলছিলে যে পিওর এই জায়গাটা, এর জন্যই তুমি এসেছো। তো এখানে এই ইন্ডাস্ট্রিকে নিয়ে অনেক মানুষ কিন্তু অনেক কথা বলেন, তো তুমি কি বলবে কতটা পিওর থাকা যায়, কতটা পিওর মানুষকে রাখা যায়? দেখো, এখানে ইন্ডাস্ট্রিতে পিওরিটি বলে কিছু নেই, মানে বা পিওর থাকবারও বিষয় নেই, রাখবারও বিষয় নেই, বা দেখার বিষয় নেই। ইন্ডাস্ট্রির একটা ছক আছে, সেরকম করেই থাকতে হবে। আমি বলছি যে আমি আমার কাজের জায়গাটায় পিওর, মানে
আমি শুদ্ধতাতে খুব বেশি বিশ্বাস করি যে আমার কাজ তো অভিনয়, নানান রকম ভান করা, নানান রকম চরিত্র হয়ে ওঠা, কিন্তু ওই সোলের ভেতরে যে পিওর জায়গাটা না, ওটা ওই পিওরিটিটা না থাকলে না ওই জায়গাটায় পৌঁছানো যায় না। সেটা খুব দরকার, মানে মানুষ হিসেবে ভীষণ শুদ্ধ থাকা প্রয়োজন আমি মনে করি একজন আর্টিস্টের। মানে যে কোনো আর্টিস্টের নয়, যে কোনো মানুষেরই। সেটা তো অবশ্যই, নিঃসন্দেহে, এবং ক্রিয়েটিভ মানুষেরও এটা প্রয়োজন। আচ্ছা জয়াদি, তুমি এখানে এসছো, এখানে এত মানে সকলে তোমাকে এত ভালোবাসেন, অনেক অভিনেত্রী কিন্তু বাংলাদেশ থেকে এসছে, কিন্তু তাদের থেকে জয়া আহসান অনেকটা এগিয়ে, সেটা এখনো সকলেই বলেন। তো সেক্ষেত্রে ওখানকার নায়িকাদের থেকে কেমন অ্যাপ্রোচ পাও? তারা কি একটু রেগে টেগে যান তোমার উপর? না, তারা রাগ কখনো করেন না, তারা নিঃসন্দেহে খুশি হন। আমার দর্শকরা যেমন খুশি হন, তারাও খুশি হন। তবে তাদের মানে এটা আমাদের নায়িকাদের কথা বলছি না, মানে ইন্ডাস্ট্রির অনেকে মনে করেন না সময় আমি হয়তো এদেশের হয়ে যাচ্ছি, আমি এখানকার, আমি হারিয়ে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, এই ধরনের ইনসিকিউর একটা বিষয় রয়েছে তাদের ভেতরে। আসলে সেটা তো কখনোই না। আমি আমার ভাষা, আমার সমস্ত আমার সংস্কৃতি সব কিছুর সাথে এই জায়গাটা মেলে আমি এখানে কাজ করতে এসেছি, এবং আমি কখনোই শুধু বাংলাদেশের ভাবি না, আমি বাঙালি মানে বাঙালি যেখানে আছে সেখানেই আমি যেতে চাই, কাজ করতে চাই, সেই জায়গাগুলো এক্সপ্লোর করতে চাই। সেই জায়গা থেকে আমার এখানে আসা আসলে। তো কাজের বাইরে এদেশে কতটা সময় কাটাও, বা কাদের সাথে কাটাও, কিভাবে কাটাও? আমার নিজের বন্ধু আছে, কিন্তু অবশ্যই সেগুলো ইন্ডাস্ট্রির বাইরে। একেবারে নিজের যে বন্ধু তারা একেবারে ইন্ডাস্ট্রির বাইরে। কেন ইন্ডাস্ট্রিতে বন্ধু হয়? অবশ্যই বন্ধু হয়, কেন হবে না? আমার ইন্ডাস্ট্রিতেও ভীষণ ভালো বন্ধু, সোহিনী রয়েছে, সায়নী রয়েছে, প্রিয়াঙ্কা রয়েছে, সুদীপ্তা, তারা কিন্তু আমার ভীষণ ভালো বন্ধু। ইনফ্যাক্ট রাজকাহিনী করবার সময় আমাদের সেই একটা মানে বন্ডিং হয়েছিল, সেটা না কিন্তু একদম রয়ে গেছে। আমি যখনই এখানে ফিরি সেখানে কিন্তু আমাদের একটা গেট টুগেদার হবেই, মানে আমরা সেটা একেবারে ইন্ডাস্ট্রির বাইরে থেকে একেবারে পিওর, সেটা একেবারে বন্ধুত্ব। আচ্ছা, সেখানে কোনো কাজের কথা? একেবারেই না, কাজের কথা। তো এই যে বন্ধু তালিকার মধ্যে আমি কিন্তু কোনো পুরুষের নাম পেলাম না, আর এই মুহূর্তে জয়া আহসানের জীবনে কোনো পুরুষের নাম আমরা শুনতেও পাচ্ছি না। তাহলে জয়া দেখি সিঙ্গেল? দর্শকেরা জানতে চান একটু। দর্শক, হ্যাঁ, আমি সেই অর্থে তো সিঙ্গেলই, যেহেতু কোনো বৈবাহিক কোনো বিষয় আমার সাথে নেই আমি বলবো, সেই অর্থে আমি সিঙ্গেলই আছি। আর পুরুষের নাম কোথায়, আমি তো শুনি মাঝে মাঝে কথা। না, তুমি যাদের সাথে ছবি করো, সৃজিতদার সাথেও আমরা তোমার সম্বন্ধে অনেক কিছু শুনেছি, তুমিও জানো। আবিরদা, অনির্বাণদা, মানে তারা সকলেই। সেটা আসলে অসুবিধাটা কি, আমি যে আমার স্ট্যাটাসটা সিঙ্গেল, তো এই জন্য লোকে আসলে জুড়ে দিতে খুব ভালোবাসে, এর বাইরে কিছুই নেই। তারা আমার সাথে সকলেরই খুবই ভালো ওয়ার্কিং রিলেশনশিপ। তাহলে এরপরে কি ভাবছো, মানে একাই কাটিয়ে দেবে নাকি? না না, কেন একা কাটাবো, কি বলছো, কেন একা কাটাবো? নিঃসন্দেহে নয়। বাড়ি থেকে এক ধরনের তো সামাজিকভাবে বলেই সবাই বিয়ে করবার জন্য বা স্থিত হওয়ার জন্য, তো আমার কিন্তু না হলেও কোনো অসুবিধা নেই, আমি খুব দিব্যি ভালোই আছি, কিন্তু আমার হলেও কোনো অসুবিধা নেই। তো আমি দেখি কখনো যে কোনো সময়ে যে কোনো কিছু হতেই পারে, আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই যে গেরিলা বা চোরাবালির জন্য তুমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছো, বিসর্জনও কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলো, আর আমরা যেটা শুনছি এই কদিনেই যে আবিরদার চেয়েও কিছুটা হলেও কৌশিকদা এবং তুমি অভিনয়ের দিকে এগিয়ে। তো সেক্ষেত্রে কোনোদিনই এ দেশে এত ভালো অভিনয় করলেও ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে না, এটা একটা আক্ষেপ না? না, মানে আবিরের সাথে এগিয়ে এটা আমি নিচ্ছি না, কারণ আমার মনে হচ্ছে কি যে আবির যে জায়গাটায় করেছে সেটা খুব চ্যালেঞ্জিং জায়গায় একটা অভিনয় করেছে। আমাদের স্কোপটা আরও বেশি ছিল, কারণ আমার অনেক ডায়লগ ছিল, কৌশিকদার অনেক ডায়লগ পার্ট ছিল, সে কারণে আসলে আমাদের জন্য একটু সুবিধা হয়তো হয়েছে। কিন্তু আমি বলবো আবিরের জায়গাটা আরও বেশি চ্যালেঞ্জিং ছিল, সেটা যখন সেকেন্ড টাইম কোনো দর্শক ছবিটা দেখতে পাবে তখন সেটা বুঝতে পারবে। আর আসলে অ্যাওয়ার্ডের জন্য বা কোনো কিছুর জন্য না, মানে আমি অ্যাটলিস্ট করি না, যদি সেটা পেয়ে যাই সেটা আসলে বোনাস। তো দর্শক দেখছে ছবিটা, আর বিসর্জন ন্যাশনাল অ্যাওয়ার্ডের পাশাপাশি বক্স অফিসে সবার চেয়ে এগিয়ে, এইটা না অনেক বড় পাওয়া। মানে ন্যাশনাল অ্যাওয়ার্ড তো অবশ্যই, কিন্তু সাথে সাথে যখন দর্শকরা হাততালি দিচ্ছে, দর্শকরা অ্যাপ্রিসিয়েট করছে, এই মিষ্টতাটা না কোনো কিছু দিয়ে এটা কেনা যায় না। একদমই তাই, মানে দর্শকদের থেকে পাওয়াটাই আসল প্রাপ্তি। যাদের জন্য আমরা ছবিটা তৈরি করি আসলে। বন্ধু তোরে লাইগা
সকালের বেধাবার লাগে রাইতের সেনালের কোনো মিল নাই না। এইটা তুমি একদম ঠিক করনি পদ্মা। আচ্ছা, আর বেশি সময় নেব না, তবে যাওয়ার আগে একটা ছোট্ট খেলা খেলবো। তোমায় দুটো জিনিসের নাম বলবো, যে কোনো একটা করে তোমায় নামটা বলতে হবে। সংশয় না ডুবসাঁতার? কোনোটাই না, দুটোই। দুটোই। একটার নাম যদি বলতে হয়? সর্বনাশ, না পারবো না। পারবে না। আবর্তন এই গলের চোখ? আবর্ত ভালোবাসা বেশি প্রথম বলে। সৃজিত মুখার্জি না কৌশিক গাঙ্গুলি? দুটোই, এগুলো পারবো না। এটা কিন্তু হচ্ছে না। না। কেন, কি করে তুমি বলবে? তুমি পারবে সৃজিত মুখার্জি না কৌশিক গাঙ্গুলি? আবার জিজ্ঞাসা করছো? আচ্ছা, বিলকিস বানু না পদ্মা? এই রে, তুমি কিন্তু সমস্ত না। বিলকিস বানু তো ও মাই গড, আমি বলতেই পারবো না কিছু। পদ্মাও তো। পদ্মা কি করে আমি বলি, মানে পদ্মা আমার জীবনে করা একটি মাইলস্টোন কাজ। মানে দুটোই সমান জায়গায়, সব কটাই সমান জায়গায়। আর লাস্ট খুব কমন, ভারত না বাংলাদেশ? এটা কি বললে? একটা আমার জন্মভূমি, একটা আমার কর্মভূমি, দুটোই আমার কাছে তীর্থস্থান। বাহ, লাস্ট দুটো প্রশ্ন করবো। অনেক কথা বলার বাকি ছিল, অনেক গল্প করার, কিন্তু আজকে তোমার সময় নেই। লাস্ট যেটা জিজ্ঞেস করবো, যে তুমি যদি 3টে বর চাও, মানে বর পাও, কি চাইবে? যে 3টে বর কি চাইবে, যে 3টে বর তোমার সারা জীবনের জন্য? আমি ভুলে যাই, এটা পারবো না বলতে, অনেক ভাবতে হবে। পারবো না বলতে, অনেক ভাবতে হবে। মানে এত চাওয়ার আছে যে আমার কিছু চাওয়ার নেই আসলে, জানো? ও আচ্ছা, আসলে আমার কিছুই চাওয়ার নেই। মানে তুমি যা পেয়েছো তাতেই খুশি, যতটুকু পেয়েছো? হ্যাঁ, একদম। ঠিক আছে, লাস্ট এক কথায় জয়া শুধু মানে অভিনেতা বা অভিনেত্রী নয়। জয়া আসলে কি, জয়াকে নিয়ে আমি খুব একটা ভাবি না, তবে জয়ার ভেতরে খুব আমি নেই, খুব আমিত্বটা নেই। যতটুকু আছে আমি ওইটুকু অর্জন করতে চাই। থ্যাংক ইউ সো মাচ। ওদেশেও যেমন ভালোবাসা পাচ্ছ, এদেশেও পেয়ে যাও, আমরা আরও ভালোবাসতে থাকি, আর আমাদেরকেও ভালোবাসা দাও, ভালো ছবি দাও, এটাই চাই। আর আপনাদের জানাই, আপনাদের বলি যে ভালো ছবি, ভালো অভিনেতা, ভালো অভিনেত্রী, এইভাবে আমরা একটা ক্যাটাগরি করে ফেলি। ভালো অভিনেতা, ভালো অভিনেত্রী, ভালো মানুষ, কিন্তু সবার ঊর্ধ্বে গিয়ে অবশ্যই ভালো মানুষ হওয়া দরকার। সব কিছু ঊর্ধ্বে গিয়ে, যেটা কিন্তু আমরা আজকে দেখলাম জয়াদির অনেক মনের কথা জানলাম, তবে অনেকটাও বাকি রয়ে গেল, যেটা জানবো পরের দিনের খবর জানতে হলে চোখ রাখুন সিটি সিনেমা এবং সিটি টলিউডে।